স্পর্শ করবেন না আমায়, ছাড়ুন প্লিজ, দূরে যান। প্রণয় ছাড়ল না, বরং ধমকে বলল, একদম চুপ। আর একটা কথা বলে থাপড়ে তোর গাল লাল করে দেব। ধমক খেয়ে কেঁপে উঠল প্রিয়তা, আরো জোরে কেঁদে দিল। নিজের দুর্বল হাতের সর্বশক্তি দিয়ে প্রণয়ের পিঠ আঁকড়ে ধরল। বুকে মুখ গুজে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ল। জড়িয়ে যাওয়া কণ্ঠে থেমে থেমে বলল, আপনি খুব খারাপ প্রণয় ভাই, খুব খারাপ। আপনি প্রিয়কে খুব কষ্ট দেন। কেন আমার এত কষ্ট দেন প্রণয় ভাই? আমি সইতে পারি না। সব কষ্ট হজম করে নিলেও আপনি অন্য কারো এটা হজম করতে পারি না আমি। প্রয়োজনে আপনি নিজেই আমায় মেরে ফেলুন, তবে এত কষ্ট দেবেন না আমায়। প্রণয় শক্ত করে বুকে আগলে নিয়ে কপালে ঠোঁট চেপে ধরল। প্রিয় তার কান্না মিশ্রিত এক একটা বাক্য প্রণয়ের হৃদয়কে এফোর ওফোর করে দিচ্ছে। সে নিজের মনের সিদ্ধান্ত আরো পাকাপোক্ত করল। ভেবে নিল যত তাড়াতাড়ি সম্ভব ভিসা পাসপোর্ট বানিয়ে ফেলতে হবে। তার জানকে আর এই নরকে রাখা যাবে না, একদমই যাবে না। জুলেখা বানু গরম তেল নিয়ে এলো। প্রণয় হাতে বাটি নিয়ে বলল, ডাক্তার আসছেন বড় ভাইজান, তাকে এখানে নিয়ে আসবো? হুম। জুলেখা বানু চলে গেলেন ডাক্তার আনতে। প্রণয় প্রিয়তাকে নিচ থেকে একটু আগলা করে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বলল, শান্ত হও যান। তাদের কথার মধ্যেই ঘরে প্রবেশ করলেন স্পেশাল গাইনোলজিস্ট ডক্টর রাইমা শেখ। তিনি এসে প্রিয়তার পাশে বসলেন। চশমা ঠেলে ভালোভাবে প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তারপর রেগুলার চেক আপ করে প্রিয়তার উদ্দেশ্যে বললেন, বয়স কত তোমার? প্রিয়তা ডাক্তার রাইমার দিকে দুর্বল চোখে তাকিয়ে নিচু কণ্ঠে উত্তর দিল। 16। ডাক্তার রাইমা শান্ত চোখে চেয়ে আবারও বললেন, তোমার রিপোর্ট সব আমি দেখেছি, সব রিপোর্ট একেবারেই নর্মাল। কোনো ইনফেকশন নেই, কোনো সিস্ট নেই, কোনো প্রবলেম নেই। তোমার সমস্যাটা সম্পূর্ণ জেনেটিক। আমি চাইলে তোমাকে পেইন কিলার সাজেস্ট করতেই পারি, কিন্তু এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই চেষ্টা করবে যেন সেটা না নিতে হয়। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, ব্যথা কমে যাবে। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, 6 মাস নিয়ম করে খাবে, তবেই তোমার মেনস্ট্রুয়াল ব্যথা কিছুটা কম হবে। আর হ্যাঁ, মাংস আর ডিম একদমই খেতে পারবে না, শুধু শাকসবজি আর মাছ খাবে, কেমন? প্রিয়তা কিছু বলল না। ডাক্তার রাইমা ইঞ্জেকশন ভেঙে মেডিসিনটা শেষদের ভেতরেই সুচ দেখে আটকে উঠল প্রিয়তা। চিৎকার দিয়ে প্রণয়ের ডান হাত আঁকড়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করল, প্লিজ ডক্টর, এটা দেবেন না। আর যা কিছু দেবেন সব খাবো। ডাক্তার রাইমা এগিয়ে সে পাশে বসে বললেন, তুমি শুধু একটু চোখ বন্ধ করো, প্রমিস কিছু ফিল হবে না। প্রিয়তা এবার আরো জোরে কান্না করে দিল। বালিশ থেকে মাথা সরিয়ে প্রণয়ের কোমর আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ প্রণয় ভাই, ওনাকে বারণ করুন। ডাক্তার রাইমা আবার বললেন, এটা না দিলে ব্যথা কমবে না, বোঝার চেষ্টা করো। প্রণয়ের বুক পুড়ছে। সে প্রিয়তাকে টেনে তুলে কপালে চুমু খেল। দু হাতের আজলায় মায়াবী মুখটা তুলে চোখে চোখ রেখে মায়াময়ী কণ্ঠে বলল, আমার চোখে দেখ। অশ্রুসিক্ত নয়নে প্রিয়তা চাইল প্রণয়ের বাদামি চোখে। প্রণয় মুখটা আরো একটু এগিয়ে দিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, আমি তো তোর চোখ দেখিয়ে মন বসে যাই যান। তুই কি একটু বুঝিস না? কান্না বন্ধ হয়ে গেল প্রিয়তার। দৃষ্টি স্থির হয়ে গেল। প্রিয়তা তলিয়ে যেতে লাগলো ওই বাদামি চোখের গভীরে। ওই চোখের ভাষা যেন অনেক কিছু বলে যায়, যা বোঝার সাধ্য বুঝি প্রিয়তার এই জন্মে আর হবে না। চোখে চেয়ে থাকতে থাকতেই হঠাৎ আহ করে উঠল প্রিয়তা। সঙ্গে সঙ্গে প্রণয় তাকে বুকে জড়িয়ে নিল। ডাক্তার রাইমা বললেন, নেন, হয়ে গেছে, একটু পরেই ব্যথা ছেড়ে যাবে। ডক্টর রাইমা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রফেশনাল ভঙ্গিতে বললেন, শোনো প্রিয়তা, এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ডিপ্রেসড, অনেক বেশি চিন্তা করো, কিন্তু তোমার যে বয়স এটা স্ট্রেস নেবার বয়স না। এটাই তো সময় জীবনটাকে অনুভবে দেখার, উপভোগ করার। কিন্তু তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তোমার অতিরিক্ত ডিপ্রেশন আর তোমার মানসিক ও শারীরিক অবস্থার প্রভাব ফেলেছে, অ্যান্ড ইটস টু হার্মফুল, সো স্টে হ্যাপি। প্রিয়তা চুপচাপ সব শুনল, কিন্তু কিছু বলল না। কি ভাব বলবে সে? ডাক্তার এবার প্রণয়ের উদ্দেশ্যে বললেন, স্যার, ওকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। প্রণয় সম্মতি জানিয়ে ওনার ফি মিটিয়ে দিল। ডাক্তার রাইমা চলে গেলেন। প্রণয় প্রিয়তার পিঠে হাত বোলাতে বোলাতে অপরাধী কণ্ঠে বলল, আমি সরি জান। আমার জান পাখি, খুব কষ্ট পেয়েছিস? প্রিয়তা আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। কষ্ট তো পেয়েছিল, পাবেও, এটা তো আর নতুন কিছু নয়। তবে যাই হোক, প্রণয় ভাইকে ছাড়া বাঁচা যাবে না। প্রণয় মনে মনে ভাবল, এই কষ্ট আর কিছুদিনের পাখি। এরপর এই টক্সিক মানুষ, এই টক্সিক পরিবেশ সবকিছু থেকে অনেক অনেক দূরে থাকবে তুই। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়,
কষ্ট দেওয়ার মতো মানুষ আর থাকবে না তোর জীবনে। তুইও ধীরে ধীরে ভুলে যাবে সবকিছু। সময়ের সাথে সাথে ছুঁড়ে ফেলবি মন থেকে। ফেলবি তো জান পাখি। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল তরল অশ্রু। প্রিয়তা প্রণয়ের পিঠ আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, দুঃখ যন্ত্রণা দিয়েন, সমস্যা নেই, কিন্তু কখনো দূরে সরিয়ে দেবেন না। সহ্য করতে পারবো না, আমি মরে যাব। বুক কেঁপে উঠল প্রণয়ের। অস্বস্তি মিশিয়ে নিয়ে শুধালো। কিছু খেয়েছিস? প্রিয়তার দুপাশে মাথা নাড়ল। প্রণয় তাকে রেখে উঠে যেতে যেতে বলল, চুপচাপ খেয়ে রইস নেবে, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা অসহায় মুখে তাকিয়ে রইল। প্রণয় কিচেনে এসে ফ্রিজ থেকে ফ্রেশ ভেজিটেবল বের করলো। শার্টের হাতা গুটিয়ে গ্লাস অন করলো। 10 মিনিটের মধ্যেই ভেজিটেবল স্যুপ বানিয়ে প্রিয়তার কাছে নিয়ে এলো। প্রিয়তার ব্যথা একটু কমে আসায় এখন খিদে পাচ্ছে। প্রণয়কে বাটি হাতে এগিয়ে আসতে দেখে খিদাটা আরো বেড়ে গেল। এগিয়ে গিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, কি রান্না করেছো প্রণয় ভাই? প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালো, মনে মনে বলল, পাগলি। প্রণয় মৃদু হেসে একটু স্যুপ চামচে নিয়ে প্রিয়তার মুখের সামনে ধরল। স্যুপের বাটির দিকে তাকাতেই প্রিয়তার উচ্ছ্বাসিত হাসি হাসি মুখটা সহসা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নাক সিটকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ছে, এসব ঘাস পাতা আমি খাবো না। প্রণয় গাল চেপে ধরে প্রিয়তার মুখ ঘুরিয়ে দিল। ফু দিয়ে প্রিয়তাকে খাইয়ে দিতে দিতে বলল, আগে টেস্ট কর, যদি ভালো না লাগে খেতে হবে না। প্রিয়তা নাক মুখ কুচকে খাবারটা মুখে নিল। খাবারের স্বাদটা জিভে লাগতেই চোখ বড় বড় করে ফেলল। প্রণয়ে আরেক চামচ ফু দিয়ে মুখের সামনে ধরল। কেমন? প্রিয়তা খাবারটা মুখে নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল। অনেক মজা। হাসলো প্রণয়। পুরো বাটি খাইয়ে দিয়ে আদেশ করে বলল, আজ থেকে তোর হাবিজাবি খাওয়া বন্ধ। প্রিয়তা মুখ অন্ধকার করে ফেলল, কিন্তু প্রিয়তার মুখভঙ্গিকে পাত্তা দিল না প্রণয়। বাটি নিয়ে চলে গেল। প্রিয়তা প্রণয়ের যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। আপনি বড়ই অদ্ভুত প্রণয় ভাই, নিজে কেটে ছিঁড়ে নিজেই মলম লাগান। আমি জানি না আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, তবে আমি তনয় আর শিকদার প্রিয়তা তো শেষ। পূর্ব আকাশে বিস্তর কালো মেঘ জমেছে। তার থেকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির অবস্থা ভালো না। পুরো পৃথিবী অন্ধকার করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধরণীতে শ্রাবণ ধারা নামবে। ইতিমধ্যে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই দুর্গম পরিবেশ দেখে পরিণীতার কলেজ আজ 1:30-এর মধ্যেই অফ হয়ে গেছে। কলেজ বন্ধ, পড়তে হবে না। পরিণীতা তাই মহা খুশি। সে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে 2 হাত মেলে ঝড়ো হাওয়া উপভোগ করছে। পূর্ণতা দৌড়ে ছুটে এসে ওর মাথায় গাঁটটা মেরে তেতে উঠে বলল, পড়ি, পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে, দুনিয়া অন্ধকার করে ঝড় বৃষ্টি আসছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি চল। পরিণীতা ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, সবাই চলে গেছে, তুই এখানে কি ডিমের তা দিতে আসছিস নাকি কাবাবের হাড্ডি হবি বলে থেকে গেছিস? পূর্ণতা ভ্রু কুঁচকালো। মানে? পরিণীতা দুষ্টু হেসে চোখ টিপ দিয়ে বলল, তোর মতো জাত নিরামিষ বেটিরা এসব বুঝবে না। এর থেকে ভালো ঝড় বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি না বাদিয়ে তোর গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যা। পূর্ণতা রেগে বলল, একদম না পড়ি, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তুই কলেজে শেষ হয়ে যাওয়ার কথা নিশ্চয়ই বাড়িতে জানাসনি। চল, আমি তোকে ড্রপ করে তারপর যাব। পরিণীতা লাফিয়ে উঠল। পূর্ণতার দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলল, মা আমার, তুই যা, আমি এখন যাব না, প্লিজ। পূর্ণতা দাঁত খিটমিট করে টানতে টানতে বলল, চল বলছি। পরিণীতা কোনো মতে ওর হাত ছাড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে দিতে বলল, আমি যাব না টেপির মা। সাবধানে পড়ি, পড়ে চাপি। বলতে বলতেই পরিণীতা হোঁচট খেয়ে উল্টে পড়ল। পড়ি। পরিণীতার চোখ মুখ কুঁচকে মাটিতে পড়ে ব্যথা পাওয়ার অপেক্ষা করলো, কিন্তু এক হাতে মাটিতে কিছুটা ঘর্ষণ অনুভব হলো। এছাড়া আর তেমন কিছুই অনুভব হলো না। কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরও যখন ব্যথা লাগলো না, তখন ভ্রু কুঁচকে ফেললো পরিণীতা। পিট পিট করে চোখ মিলে তাকাতেই হা হয়ে গেল। আদিপ ওর বা হাত টেনে ধরে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। রেগে আছে নাকি বোঝা যাচ্ছে না। আদিপ ওর হাত ধরে সামনের দিকে টান দিল। মনোযোগ হারানো পরই তাল সামলাতে না পেরে ঝড়ের বেগে আদিপের বুকে আছড়ে পড়ল। ততক্ষণে পূর্ণতা আর চিত্রলেখা ম্যাডামও দৌড়ে এসে গেছেন। মাস্টার মশাইয়ের সামনে এলেই পরিণীতার পৃথিবী স্লো মোশনে চলে যেতে থাকে। চারপাশে ভায়োলিন বাজতে থাকে, কিন্তু এই সুখ কারো সহ্য হলো না। কেউ এসে এক ঝটকায় পরীকে আদিপের কাছ থেকে আলাদা করে দিল। তীক্ষ্ণ ঝাঁঝালো বাক্য ছুড়ে বলল,
তোমার কি কোনো ম্যানার্স জানা নেই পড়ি? এভাবে কেউ স্যারের গায়ে পড়ে? ছাড়ো বলছি। কলেজ শেষ হলে দেখি তুমি প্রায়ই স্যারের আশেপাশে চিপকে থাকো। তুমি কি ভুলে যাও স্যার আর ছাত্রীর সম্পর্কে সম্মানের সম্পর্ক? সেখানে তুমি পরিণীতার চোখে পানি চলে এলো। মাথা নিচু করে সরি বলতে নিলেই আদিপ ওর হাত মুঠো শক্ত করে চেপে ধরল। নিজ দায়িত্বে পরীকে কাছে টেনে নিল। পূর্ণতা আর চিত্রলেখা ম্যাডামের চোখে বিস্ময় বড় বড় হয়ে গেল। আদিপ নিজের রুমাল দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিতে দিতে নরম কণ্ঠে বলল, কোথায় লেগেছে অ্যাঞ্জেল? পরিণীতা মুগ্ধ দৃষ্টিতে আদিবের দিকে তাকিয়ে দুপাশে মাথা ঝাঁকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল। আদিপ পরিণীতার কলেজের ব্যাগটা ওর কাঁধ থেকে নিয়ে নিজের কাঁধে নিতে নিতে চিত্রলেখা ম্যাডামের দিকে তাকালো। শান্ত অথচ রাগী কণ্ঠে বলল, কলেজ শেষ ম্যাডাম, তাই এখানে স্যার ছাত্রীর সম্পর্ক থাকবে নাকি অন্য কোনো সম্পর্ক থাকবে সেটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। তাই পরি আমার গায়ে পড়বে বা কোলে উঠবে, বসে থাকবে, সেটা ওর আর আমার ব্যাপার। দিস ইজ নান অফ ইউর বিজনেস অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন ম্যাডাম। চলো পারি, চলো পরি। আদিপ পরিণীতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলে গেল। পূর্ণতা আর চিত্রলেখা তাজ্জব বনে তাকিয়ে রইল দুজনের দিকে। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে মনে মনে ভাবল, তাহলে এ আর স্যারই কি পরীর সেই মাস্টারমশাই? চিত্রলেখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল পরিণীতার হাত ধরে থাকা পুরুষালী হাতের দিকে। আদিপ তার ব্যবহারে পরিষ্কার বুঝিয়ে দিল তার জীবনে পরীর গুরুত্ব কতটা, যেখানে চিত্রলেখা নামক কারো কোনো জায়গা নেই। কথা বলার সময় তার চোখের ভাষা স্পষ্ট করে বলে দিচ্ছিল সে পরীকে কতটা ভালোবাসে। কিন্তু প্রথম দেখাতেই তো সেও এই শ্যামবর্ণ সুদর্শন পুরুষকে মন দিয়ে বসেছে, আর না বুঝে এতদিন ভালোবেসেছে। তাহলে কি সব মিথ্যা? চিত্রলেখার চোখ মুছতে মুছতে চলে গেলেন। পূর্ণতা আরো অবাক হয়ে গেল। এর আবার কি হলো? যাই হোক, সে আর এগুলো নিয়ে বেশি ভাবলো না। পরে পরীর থেকে সব জেনে নিবে। ইতিমধ্যে আকাশের বুক চিরে অঝোর ধারায় টুপটুপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আদিপ ব্যতিব্যস্ত ভঙ্গিতে পরিণীতার হাত ধরে ছুটতে ছুটতে বলল, উফ অ্যাঞ্জেল, ভিজে যাবে, তাড়াতাড়ি চলো, জোরে দৌড়ো। জোরে দৌড়ানো তো দূরের কথা, পরিণীতা শটান দাঁড়িয়ে পড়ল। হাতে টান লাগতেও থেমে গেল আদিপ। আবারও কাছে এসে তাড়া দিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? তাড়াতাড়ি চলো যান। পরি গেল না, বরং আদিপের পেটের কাছে শার্ট টেনে ধরে আবদারে সুরে বলল, আপনিও যাবেন না? কেন? পরিণীতা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আবারও আবদার করে বলল, একসাথে ভিজবো মাস্টার মশাই প্লিজ। আদিপ কিছুক্ষণ শান্ত নয়নে তাকালো ওই মায়াবী চোখে। ওই চোখের আবদার সে কখনোই ফেলতে পারে না। এই চোখের মালিক যদি তার কাছে তার কলিজাটা চায়, তাহলে ও হয়তো সে ওই অতি প্রিয় নারীর হাতে ছুরি তুলে দিয়ে বলবে, তুমি নিজেই নিয়ে নাও। পরিণীতা আদিপকে কিছু বলতে না দেখে ঠোঁট উল্টালো, হাত ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন মাস্টার মশাই, ভিজবেন না? আদিপ মায়াবী মুখটাতে হাত ছুঁয়ে নরম গলায় খসখসে বৃদ্ধা আঙ্গুল স্লাইড করতে করতে আদরে সুরে বলল, বৃষ্টিতে ভিজলে আমার অ্যাঞ্জেলের ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। জেদ করো না, চলো ছাউনির নিচে। পরিণীতা গেল না, বরং গাল ফুলিয়ে এবার আদিপের পেট জড়িয়ে ধরে বলল, আসুন, ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প সাইক্লোন সুনামি সব আসুক, তবুও ভিজবো, বৃষ্টি বিলাস করবো একসাথেই। চুপ হয়ে গেল আদিপ। নির্লস চেয়ে রইল সেই সুন্দর মুখখানার দিকে। পরিণীতা আবারও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, নদীর পাড়ে যাবেন মাস্টার মশাই? নদীর পাড়ে কেন? বৃষ্টি বিলাসের জন্য নদীর পাড়ি সেরা। পরিণীতা কথা শেষ করার আগেই তীব্র সাদা আলোর ঝলকানিতে মেঘলা আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সাথে সাথেই আঁতকে উঠল পরিণীতা। ঝড়ের বেগে আছড়ে পড়ল আদিপের পুরুষালী বুকে। পরিণীতাকে ভয় পেতে দেখে ঠোঁট চেপে হাসল আদিপ, মাথায় হাত রেখে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধরো, কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ হবে। তাই হলো। সেকেন্ড পার হওয়ার আগেই কানে তালা পড়ে যাওয়ার মতো বিকট শব্দ হলো। কেঁপে উঠল, আরো শক্ত করে জড়িয়ে ধরল পরিণীতা। পরিণীতার এই নরম সরম স্বভাবের জন্য মাঝে মাঝে ভীষণ ভয় হয় আদিবের। তোমাকে ইস্পাতের মতো শক্ত করতে হবে আমার জান, না হলে তুমি সেই আঘাত সহ্য করতে পারবে না। যে আঘাত তোমার জীবনে তোমার বাবাই দেবে। আমি না থাকলে আমাকে কি তুমি খুব বেশি মিস করবে অ্যাঞ্জেল?
আমাকে মেরে ফেললে তুমি কি খুব বেশি কষ্ট পাবে? খুব কি কাঁদবে? তুমি কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার অ্যাঞ্জেল কাঁদবে, এটা আমার সহ্য হবে না। পরিণীতা বুক থেকে মাথা তুলল। আদিব তার নাক টেনে দিয়ে বলল, আকাশের অবস্থা ভালো না। এখন নদীর পাড়ে গেলে বাস সাজও আমাদের মাথায় পড়বে। কেঁপে উঠল পরিণীতা। একটু ভয় পেলেও নিজের জেদ বজায় রাখলো। জেদি কণ্ঠে বলল, যাবই যাব, চলুন। পরীর জেদের কাছে হার মানল আদিব। ততক্ষণে বড় বড় ফোঁটার ঝুমঝুমানি বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই দুজনে ভিজে চপচপে হয়ে গেল। 10 মিনিট হাঁটার পর তারা নদীর কাছে পৌঁছে গেল। পরিণীতার কথাই সত্যি হলো। বৃষ্টির আসল সৌন্দর্য নদীর পাড়ে পাওয়া যায়। পরিণীতা এক ছুটে নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পানিতে পড়া বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অপূর্ব সুন্দর লাগছে। পরিণীতা চোখ বন্ধ করে দুহাত মেলে দিল। আদিব ধীর পায়ে এগিয়ে গেল পরীর কাছে। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের প্রাণ পাখিটার দিকে। কই, তার চোখে তো বৃষ্টিকে সুন্দর লাগছে না। তার দৃষ্টি তো কেবল তার পরীতেই নিবদ্ধ। আশেপাশে সব কিছু তাকে আকর্ষণ করতে ব্যর্থ। পরিণীতার গায়ের নীল সাদা রঙের কলেজ ড্রেসটা ভিজে শরীরের সাথে আটসাট হয়ে চিপকে আছে। দুধে আলতা বরণের শরীরে গাল গলা বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা মুক্ত দানার ন্যায় চকচক করছে। গোলাপের পাপড়ির ন্যায় প্রস্ফুটিত ঠোঁট জোড়ায় পড়া বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর সবচেয়ে লোভনীয় দৃশ্য লাগছে। আদিবের ভীষণ হিংসা হলো বৃষ্টির কোণার উপর। তারা কেমন অবাধ্যে বিচরণ করছে তার পরীর সর্বত্র। আদিবের ভীষণ ইচ্ছা হলো ওই সিক্ত দেহের প্রতিটি জলবিন্দু নিজের ওষ্ঠ দ্বারা শোষণ করতে। নিজের এসব লাগাম ছাড়া ভাবনায় নিজেই তাজ্জব বনে গেল আদিব। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল নিজের হাল খারাপ হয়ে যাওয়া দেখে। ঢোক গেল। পরিণীতা ফিরে তাকালো আদিবের দিকে। সাদা শার্টটা ভিজে পুরুষালীর দেহের সাথে লেপ্টে আছে। কিন্তু পরিণীতা আবার অত লুচু নয়, অত গভীরভাবে চাইল না। ছুটে গেল আদিবের কাছে। বায়না ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, কোলে নিন মাস্টার মশাই। পরিণীতার কথায় ঘোর কাটলো আদিবের। ধীরে ধীরে তার নেশা চড়ে যাচ্ছে। সে পরিণীতার দিকে তাকে দুষ্টু হাসলো। চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, কোলে নিলে কি পাবো? পরিণীতার জবাব শোনার অপেক্ষা করলো না। আদিবের পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে গলায় ঝুলে পড়ল। হাসলো আদিব। নরম তুলতুলে আদরের দেহখানা ভার নিজের অস্তিত্বে নিল। নিজেকে শূন্যে অনুভব করতেই গলা জড়িয়ে পুরুষালীর বুকে মাথা রাখলো পরিণীতা। দুজনেই আকাশের পানে মুখ করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে লাগলো। পরিণীতা আদিবের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকলো, মাস্টার মশাই। পাখি। পরিণীতার নেশাগ্রস্ত চোখে তাকালো আদিবের দিকে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সিক্ত গলায় শব্দ করে তপ্ত চুমু খেলো। গলায় ঠোঁট ছুঁয়ে রেখেই তীব্র আসক্তি মেশানো কণ্ঠে বলল, অনেক ভালোবাসি আপনাকে। থমকে গেল আদিব। তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে দ্রুত গতি বিট করতে শুরু করলো। পরিণীতা আবার বলল, চিত্রলেখা ম্যাডাম আপনাকে ভালোবাসে। আপনি তাকে স্পষ্ট জানিয়ে দিবেন আপনি শুধু আমার আর কারোর নয়। আমি আপনাকে কাউকে এতটুকু দিব না। কিন্তু এসব কথা আদিবের কান অব্দি পৌঁছালো না। সে তো থমকে গেছে। পরিণীতার একটা তপ্ত চুমু তার ধৈর্যের পাহাড় গুড়িয়ে দিয়েছে। সংযম ছুটে গেছে। সে গভীর দৃষ্টিতে চাইল পরিণীতার পানে। এতক্ষণ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকা পরিণীতার কলিজা ধক করে উঠল। এই চোখের ভাষা প্রাণঘাতী, যা পরিণীতার আত্মা অবধি নাড়িয়ে দেয়। পরিণীতার দেহের সকল সিস্টেমকে নিজের আয়ত্তাধীন করে নেয়। এই দৃষ্টিতে দৃষ্টি মেলালে নিজেকে পাগল পাগল লাগে পরিণীতার। তাই সে আর বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি নামিয়ে নিল। আরিফ এক হাতে পরিণীতাকে সামলে অন্য হাতে পরিণীতার রক্তলাল ঠোঁটে হাত ছুঁয়ে কেঁপে উঠল পরিণীতা। নেশাগ্রস্তের মতো পরিণীতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিতেই পায়ের নিচে কাদা স্লিপকে খেয়ে দুজনে উল্টে পড়ল নদীর পাড়ের নরম কাদা মাটিতে। পরিণীতার নিচে থাকায় তার উপরে পড়ছে আদিব। যদিও ব্যথা পায়নি পরিণীতা, কিন্তু পড়ে গিয়েও আদিবের দৃষ্টি এতটুকু পরিবর্তন হয়নি। ঝুমঝুমিয়ে পড়া বৃষ্টির মধ্যে আদিবের তীক্ষ্ণ সুচালো চাহনি দেখে ঢোক গিলল পরিণীতা। আদিবের তপ্ত গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে পরিণীতার চোখে মুখে।
আদিপ পরিণীতার নরম গালে ঠোঁট ঘষতে ঘষতে স্লো ভয়েসে বলল, তোমাকে একটু আদর করি করি জানো, তোমাকে দেখলেই আমার খালি আদর করতে পায়। তুমি জানো তুই কত সুন্দর, তুমি জানো তোমার ঠোঁট দুটো কত সুন্দর। উফ, আমার তো কামড়ে খেয়ে ফেলতে মন চায়। তুমি জানো গাল দুটো কত সুন্দর, সারাদিন চুমু খেতে মন চায়। পরিণীতা বুঝলো তার মাস্টার মশাই আর নিজের মধ্যে নেই, কিন্তু ওনার বলা কথাগুলোতে পরিণীতা শেষ হয়ে যাচ্ছে। উনি কি আজ তাকে মেরে ফেলবে? আদিপ দেখতে দেখতেই পরিণীতার ওড়না খুলে ছুঁড়ে মারল, সাথে সাথেই চোখ খিচে বন্ধ করে নিল পরিণীতা। তীব্র আসক্তির তাড়নার চোখের পলক ফেলার আগেই পরিণীতার সিক্ত নরম গলায় পরম আবেশে ঠোঁট ডুবিয়ে দিল আদিপ। পুরুষালী পুরো ঠোঁটের স্পর্শ নিজের অস্তিত্বে পেতেই চমকে উঠল পরিণীতা। আদিপের গভীর আদরে পরিণীতার দেহের নার্ভগুলো অবশ অবশ লাগছে। আদিপের আদরের তীব্রতা সইতে পারল না পরিণীতা, শক্ত করে খামচে ধরল আদিপের পিঠের শার্ট। পরিণীতার এমন রিয়াকশনে আরও কন্ট্রোললেস হয়ে পড়ল আদিপ। তস্ত্র হাতে পরিণীতার চুড়িদারের শুরুর দিক থেকে দুটো বোতাম খুলে ফেলল। উন্মুক্ত ফর্সা ত্বকের লাল তিলটার দৃষ্টি স্থির হতেই মাথা নষ্ট হয়ে গেল আদিপের। ঝড়ের বেগে হামলে পড়ল সেটার উপর। পরিণীতা দু হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। এই লোকটা কেন বোঝে না? এই লোকের গভীর স্পর্শ পরিণীতা একদম সইতে পারে না। স্পর্শ কাতর মেয়েটা পুরোটাই স্পর্শ কাতর। এর ওপর আদিপের এমন লাগামহীন আদরে পরিণীতার প্রাণ পাখি ছটফটে উঠল। সে এই বেসামাল স্পর্শের হাত থেকে বাঁচতে একটু সরতে চাইল, তাতে বোধহয় ব্রিজটা ফিল করলো আদিপ। সাথে সাথেই পরিণীতার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল পুড়ে দিয়ে বালিতে চেপে ধরল। জড়িয়ে যাওয়া অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মুভ অ্যাঞ্জেল, প্লিজ আমার কাছে থাকো, একটু আদর করতে দাও, না হলে মরে যাব আমি। আদিপের এমন আদর মাখা আবদার কর্ণ কুহুরে আসতেই পরিণীতার দেহ শিউরে উঠল। পরিণীতা ছটফট করতে চাইলে ও আদিপের হাতের মুঠোয় বন্দি। সে এক চুলো নড়তে পারছে না, সে আর না পারছে এমন বেসামাল স্পর্শ গায়ে মাখতে। আদিপ চুমু খেতে খেতে নজর পড়ল লাল টকটকে কম্পনরত ঠোঁট জোড়ায়। রক্ত লাল ঠোঁট জোড়া নিজের মুখে পুড়ে নিতে নিতে হাইস্কি টনে বলল, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউর লিপ, দ্য লাইট চকলেট ফ্লেভার। আদিপের এমন নেশা জড়ানো কণ্ঠের সাথে পুরুষালী ওষ্ঠের অস্তিত্ব অনুভব করতেই পরিণীতার দম আটকে এলো। শরীরে ভয়ঙ্কর সব প্রাণঘাতী অনুভূতিগুলো বেসামালভাবে ছুটে চলছে। আদিপ 2 সেকেন্ডের মধ্যেই পরিণীতার নরম ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। শান্ত চোখে চাইল পরিণীতার কম্পনরত দেহের পানে। পরিণীতাকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত উনুন থেকে উঠে কাঠ কয়লা বের করে নিয়েছে। অস্বাভাবিকভাবে তার বুক ওঠানামা করছে। আদিপের হঠাৎ থেমে যাওয়া সহ্য হলো না পরিণীতার। আদিপের হাত ছাড়িয়ে বিদ্যুৎ বেগে আদিপের চুল টেনে ধরল, মাথা নিচু করে পুরুষালী ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রেয়সীর এমন উন্মাদনা দেখে মনে মনে হাসলো আদিপ। কোমরে জড়িয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। পছন্দের অমৃত সুধা শুষে নিতে থাকলো প্রেয়সীর কোমল ঠোঁট হতে। প্রায় মিনিট 5 পরিণীতার ঠোঁটের উপর নিজের রাজত্ব চালানোর পর হাঁপিয়ে উঠল পরিণীতা, ছটফটে উঠল। কিন্তু আদিপ তাকে ছাড়ল না, বরং আরো শক্ত করে হাতে চেপে ধরল। কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরিয়ে নিল। পরিণীতা ছাড়া পেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই আচমকাই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরও কয়েক মিনিট ডিপ কিস করে পরিণীতার ওপর থেকে সরে পাশের বালিতে শুয়ে পড়ল। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়ে প্রকৃতিও লজ্জা পেল। আদিপ বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপর পুনরায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, নিজের নার্ভাসগুলোকে শান্ত করার চেষ্টা করছে। এই পরি তাকে না জানি কবে পাগল বানিয়ে ছাড়বে, যদিও সেও তো পাগলই। তার প্রাণ যে এই মেয়েটাকে একটুখানি ভালোবাসতে সে তার জীবনের মায়া ছেড়ে দিয়েছে। মৃত্যুর জন্যও সে প্রস্তুত, তবে এই মেয়ের থেকে দূরে সে কোনো কিছুরই বিনিময়ে যাবে না। পরিণীতার বুক ভরে নিঃশ্বাস নিয়ে আসক্তিময় পুরুষটার দিকে তাকালো। লোকটা সরে গেছে দেখে পরিণীতার অভিমান হলো, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে সে নিঃশব্দে আদিপের উপর শুয়ে বুকের দিক থেকে 3টা বোতাম খুলে উন্মুক্ত বুকে মাথা রাখলো। কোমল কণ্ঠে বলল, আমার থেকে কোনো দিনও আলাদা হয়ে যাবেন না তো মাস্টার মশাই। বিশ্বাস করুন, পরি আপনাকে ছাড়া একটা দিনও বাঁচবে না। প্রশস্ত হাসলো আদিপ।
পরীকে নিজের বক্ষে অনুভব করে ওপার শান্তিতে চোখ বন্ধ করে নিল। শক্ত করে পরীর পিঠ জড়িয়ে ধরে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এই আবিদ রাফাত নিজের শেষ নিঃশ্বাসটাই শুধু তার পরিণামে লিখে দিয়েছে। তুমি আমার মৃত্যু চেয়েও পরি, তবুও বিচ্ছেদ নয়। আমি সেটাও কোনোদিনও তোমাকে দিতে পারবো না। জীবনে যতই জটিল পরিস্থিতি আসুক, আমার উপর একটু বিশ্বাস রেখো। আমার হাত ছেড়ে দিও না। তুমি হারালে আমি সত্যি সত্যি শেষ হয়ে যাব। আর যদিও বা কখনো একান্তই আমাকে ছাড়তে হয়, তবে আমাকে তোমার হাতে শেষ করে দিও পরি। কারণ তুমি ছাড়া তোমার মাস্টারমশাই একদিনও দূরের কথা, একটা সেকেন্ডও বাঁচবে না। আই লাভ ইউ মোর মাই অ্যাঞ্জেল, ইউর অনলি মি। পরিণীতার বুকটা ভালো লাগায় ভালোবাসায় ভরে গেল। সে উন্মুক্ত বুকে গভীর চুমু খেয়ে বলল, পরি আপনাকে কতটা ভালোবাসে সেটা বুঝি মুখে বলতে হবে মাস্টার মশাই? ব্যথাতুর হাসলো আদিব, মাথায় চুমু খেয়ে মনে মনে বলল, তোমার সাথে 100 বছর বাঁচতে ইচ্ছে হয় পরি, আমার পরি। সন্ধ্যা 7টা। পরিণীতা আর প্রিয়তা 3 তলার মাঝারি ছাদের কাউসে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আশেপাশে মৃদুমন্দ বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, বেশি হেসো না আপু, জানো তো যত হাসি তত কান্না। বরাবর সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তুমি যদি এইচএসসিতে ভালো মার্কস না পাও বা ফেল করো তুমি তো শেষ। তোমাকে নাকি মোকলেস চাচার সাথে বিয়ে দিয়ে দেবেন। যদি মোকলেস চাচাকে বিয়ে করতে না চাও তবে পড়ায় মন দাও আপু। পরিণীতা হা করে শ্বাস ফেললো, গা ছাড়া ভাব নিয়ে বলল, উফ প্রিয় বোন আমার, এইসব অশালীন কথাবার্তা বাদ দে বোন, ভালো কিছু বল। এই পড়ে পড়ে তোর মাথাটা গেছে, এরা তোর ব্রেন চিবিয়ে খেয়েছে। আমাকে দেখ, খাই দাই চিল করি, তুইও কর এমনই। তেই যতই পড়ো সেই তো বিয়ে করে হাড়ির নিচে কালি মাছতেই হবে। তাহলে যে সময়টা জীবনের বাঁচার জন্য পেয়েছিস তা ধরাধরি কড়াকড়ি নামক অশালীল কাজে নষ্ট করাবি কেন? এইসব পড়াশোনার রান্না কোনো কাজে লাগবে না শুনি। পরিণীতার লজিক শুনে লজিক মারা গেল। প্রিয়তা হার মেনে নিয়ে বলল, মোকলেসকে কাল থেকে দুলাভাই ডাকা শুরু করে দেব। পরিণীতা নাক সিটকে বলল, ছি প্রিয়, তোর রুচি এত খারাপ? ভ্রু কুসকালো প্রিয়তা। পরিণীতা আবার ভাব নিয়ে বলল, তোর দুলাভাই অনেক শিক্ষিত হবে, লম্বা হবে, সুদর্শন হবে, সেই জায়গায় মুকলেস ওয়াক। প্রিয়তা আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ ঝড়ের বেগে ছুটে এলো তন্ময়। ব্যতিব্যস্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। প্রিয়তা আর পরিণীতা একত্রে তাকালো তন্ময়ের দিকে। প্রিয়তা খেক করে উঠে বলল, মোটু তোর কি পেট খারাপ হয়েছে? এভাবে মোছামুছি করছিস কেন? এবার পরিণীতা প্রিয়তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, নাকি তোর হবু বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে গেছে। থাক ভাই, কাঁদিস না, বড় হ, তারপর কালা বেগুনের মতো একটা বউ নিয়ে আসবো। তারপর ভাই বোন মিলে একসাথে গাইবো, সাদা সাদা কালা কালা। তন্ময় বোনদের উপর বিরক্ত হলো। এই লেজ ছাড়া বানরগুলো কিভাবে তার বোন হলো সেটাই বুঝে পায় না তন্ময়। তন্ময় নিশ্চিত এগুলো তার গুঁড়ো দুধ চুরি করে খাওয়া পাপ। প্রিয়তা আবার বলল, চকলেট চাইতে আসছিস? দিব না, যা। তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, চাই না তোমাদের চকলেট, তোমাদের একটা খবর দিতে এসেছিলাম, শুনতে যেহেতু চাও না চললাম। বলে দৌড় দিতে নিলে পরিণীতা পেট ধরে আটকে ফেলল। ধমকে বলল, বেয়াদ্দব, বড় আপুদের সাথে বেয়াদবি, সেফটি পিন দিয়ে তোর গ্যাস বেলুন ফুটো করে দিব। তন্ময় আপুদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তা এবার সন্দেহ ভাজন দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বল, কি বলতে চাস? পরিণীতাও ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তন্ময় এবার একটু হাফ ছেড়ে বাঁচল। দু বোনের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, জানো আপু, ছোট দাদান একদম তোমাদের মতো সুন্দর, একদম পরীর মতো একটা টুকটুকে বউ নিয়ে এসেছে, এক্ষুনি নিচে দেখে এলাম। পরিণীতা আর প্রিয়তা মাথায় মনে হয় বাস পড়ল। দু বোন একে অপরের দিকে তাকিয়ে একসাথে চিৎকার করে বলল, কি? প্রিয়তা তন্ময়ের কান টেনে ধরে বলল, বড় আপুদের গল্প বানিয়ে বলিস? তন্ময় চিৎকার দিয়ে নিজের কান ছাড়াতে ছাড়াতে বলল, বিশেষ হয় না তো নিজের চোখেই দেখে আসো। প্রিয়তা পরিণীতার ঢোক গিলে তন্ময়কে ছেড়ে তরাত করে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল নিচে। তন্ময় বোনদের এভাবে যেতে দেখে ব্যঙ্গ করে বলল, দুইটাই বাদল। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল জটলা।
অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, প্রেরণা, তীরা, তরি, রাজ, প্রীতম সবাই হা করে তাকিয়ে আছে লাল শাড়ি পরিহিতা দুধে আলতা বরণের 14 থেকে 15 বছর বয়সী মেয়েটার দিকে। পাশেই প্রেম বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে তেতো খাইয়ে দিয়েছে। অরণ্য নতুন বউকে দেখে ফিদা হয়ে গেল। সমুদ্রের পেটে গুঁতো মেরে সুর তুলে বলল, এ কি নারী নাকি পরী? বিধি নিজেই করবে ভুল। আমি তো হায় একটি মানুষ ভেবে পাই না কোনো কুল। সমুদ্র দাঁত খিটমিট করে তাকালো অরণ্যের দিকে, খ্যাক করে উঠে বলল, চোখ সংযত কর বেয়াদব, উনি আমাদের ছোট ভাবি, মাতৃস্থানীয়। ছোট ভাবি কথাটা কানে আসতেই অরণ্যের মুখটা একটুখানি করে ফেলল। কপাল চাপড়াতে চাপড়াতে রাগে গজগজ করে বলল, ছোটদা আমাদের সাথে কত বড় মির্জাফরিটাই না করলো। শুধু ছোটদা কেন, আমাদের বড় ভাইরাই আমার সাথে এভাবে মির্জাফরি করেছে। মির্জাফররাও তার ভাইয়ের সাথে এভাবে মির্জাফরি করেনি। পৃথিবীর সব সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমার ভাইরা নিজেদের নামে লিখিয়ে নিচ্ছে। জালিম কয়টা, আমার জন্য একটাও ছাড়ছে না। ছোটদাকে ভালো ভেবেছিলাম, অথচ মেজদা সেজদা টপকে ছোটদা সবার আগে ছক্কা হাঁকিয়ে দিল। অরণ্যের ফালতু পেঁচাল শুনে বিরক্ত হলো সমুদ্র। অনুশ্রী বেগম গম্ভীর চোখে তাকিয়ে আছেন ছোট ছেলে ও তার সদ্য নববিবাহিত স্ত্রীর দিকে। মেয়েটার চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। মেয়েটা আড়ষ্ট হয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বললেন, কি নাম তোমার মেয়ে? মেয়েটা ভীতু হরিণী চোখে একবার প্রেমের দিকে তাকালো, অতঃপর সামনে সবার দিকে একবার চোখ তুলে তাকালো। এত মানুষ আর সবার অবাক দৃষ্টি নিজের উপর দেখে বিব্রত হলো মেয়েটা। পরিণীতা আর প্রিয়তাও দৌড়ে নিচে নেমে এলো। ছুটে সদর দরজার কাছে যেতে তারাও থমকে গেল। চোখ গোল গোল করে চেয়ে রইল প্রেমের পাশের মেয়েটার দিকে। অনুশ্রী বেগম বুঝলেন মেয়েটা ভয় পাচ্ছে, তাই তিনি এবার একটু নরম হলেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি নাম তোমার মা? মেয়েটার টলমলে চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে, কাপা কণ্ঠে জবাব দিল, উষা। রিনরিন চিকন মিষ্টি গলার স্বর। সবাই আর একবার মুগ্ধ হলো। অনুশ্রী বেগম বললেন, দেখ তো, তোমাকে আমাদের প্রিয়র বয়সী মনে হচ্ছে। বয়স কত তোমার মা? উষা আবার মাথা নিচু করে নিল, নিচু কণ্ঠে জবাব দিল, 15। সবাই আরো অবাক হলো। মেয়েটা প্রিয়তার চেয়েও ছোট। অনুশ্রী বেগম নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলেন, কিন্তু প্রেম দাঁড়ালো না। ধূপধাপ পা ফেলে ওদের দিকে চলে গেল। পরিণীতা আর প্রিয়তা পা টিপে টিপে প্রেরণার কাছে গিয়ে দাঁড়ালো, নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি ঠিক দেখছি তো আপু? কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেরণা উষার দিকে দৃষ্টি রেখে বলল, সেই তো, আমিও কিছুই বুঝতে পারছি না। শুধু জানি এই অতি সুন্দরী মেয়েটা আমাদের ভাবি। কিন্তু বিয়েটা কিভাবে হলো আপু? আমার ভাইয়ের বিয়ে হলো আর আমি জানলাম না। ছোটদা বেশি কিছু বলে নাই, শুধু কয়েক লাইনে বলেছে ছোট ভাবি উষা ছোটদা স্কুলের কোনো এক মাস্টারমশাইয়ের নাতনি। উষা নাকি বাবা মা কেউ নেই, তাই উষার চাচারা মিলে তাকে জোর করে টাকার লোভে কোনো এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর ছোটদা প্রায়ই ওই মাস্টারমশাইয়ের খোঁজ খবর নিত। আজ নিজের নাতনির জীবন বাঁচাতে নিরুপায় হয়ে ছোটদার মাস্টারমশাই ছোটদাকে ফোন করে ইমার্জেন্সিতে যেতে বলছিল। ছোটদা কিছু না বুঝে অফিস থেকে ছুটে মধুপুর গ্রামে যায়। সেখানে গিয়ে এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশে ফোন করবে, গ্রামের লোকও চড়াও হয়ে যায়। তারা বিয়ে ভাঙতে দিতে চায় না। গ্রামের লোকের দাবি, একবার মেয়ের বিয়ে ভেঙে গেলে আর তাকে কেউ বিয়ে করতে চাইবে না। তাই হয় উষার বিয়ে ওই বৃদ্ধ লোকটার সাথেই হবে, না হয় ছোটদাকে বিয়ে করতে হবে। তাই শেষমেশ ছোটদা মাস্টারমশাই তার পায়ে ধরে মিনতি করতে শুরু করেন তার নাতনির জীবন বাঁচানোর জন্য। তাই ছোটদাও আর না করতে পারেনি, এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে। পরিণীতা আর প্রিয়তা উষার দিকে তাকিয়ে হা করে এসব কথা গিলছিল। অনুশ্রী বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে। এমনকি উষার নম্রতা ভদ্রতার উপরও তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন। অনুশ্রী বেগম উষার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবা মা নেই তাই না আম্মু? উষা সিক্ত নয়নে অনুশ্রী বেগমের দিকে তাকিয়ে উপরে নিচে মাথা ঝাঁকালো। অনুশ্রী বেগম ওকে হেসে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে বললেন, সম্পর্কে শাশুড়ি হলো, কিন্তু আমি তোমার শাশুড়ি নই।
আমি তোমার মা। প্রেম যেমন আমায় আম্মু ডাকে, তুমিও তাই ডাকবে। এই যে এদের দেখছো, এরা সবাই আমার ছেলে মেয়ে। আজ থেকে তুমিও আমার মেয়ে, এদের মতোই একজন। একদম সংকোচ করবে না তুমি। তুমি আমার ঘরের লক্ষ্মী। এটা আজ থেকে তোমার পরিবার, তোমার সংসার। উষা অবাক দৃষ্টিতে তাকালো সামনে বসা সুন্দরী মহিলার দিকে। উনি তার মা, তাকে মা ডাকবে। এতগুলো মানুষ, এরা সব ওর নিজের আপনজন, এটা ওর পরিবার। এটা ভাবতেই আনন্দে উষার চোখে পানি চলে এলো। সে এক ঘর ভর্তি লোকের সামনে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অনুশ্রী বেগমের মাতৃ হৃদয় বুঝতে পারল। তিনি মেয়েটার মাথায় আবার হাত বুলিয়ে দিলেন। এবার তনুশ্রী বেগম, অনন্যা বেগম আর অর্থী বেগম উষার পাশে গিয়ে বসলেন। তারা উষার মাথায় হাত রেখে বললেন, এই যে মেয়ে, শুধু বড় আপাই নয়, আমরাও তোমার মা, বুঝলে? আমাদেরকেও মেজো মা, ছোট মা বলে ডাকবে। উষা সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। একদিনে তার জীবন এভাবে বদলে যাবে এটা সে কখনো ভাবতে পারেনি। এতিম সে কখনোই পরিবারের আদর পায়নি। যা পেয়েছে সব লাঞ্ছনা গুঞ্জনা ব্যতীত অন্য কিছু নয়। একমাত্র এতিমরাই বুঝে মা বাবা ছাড়া বড় হওয়া কত কষ্টের। যারা কখনো বাবা মার স্নেহ পায়নি তারা জানে এই পৃথিবীতে ভালোবাসা কত মূল্যবান। এবার প্রেরণা, প্রিয়তা, পূর্ণিতা, তীরা, তরি আর তন্ময় দৌড়ে এসে উষাকে দু পাশ থেকে জড়িয়ে ধরল। একসাথে ডেকে উঠল ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল উষা। অনুশ্রী বেগম, পূর্ণিতা আর প্রিয়তাকে আদেশ দিলেন, ছোট ভাবিকে তোমাদের সর্দার ঘরে নিয়ে যাও। ওরা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো। উষাকে নিয়ে ছুটে চলে গেল উপরে। তনুশ্রী বেগম বললেন, মেয়েটা কি মিষ্টি, তাই না আপা? একেবারে আমাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে গেছে। অনন্যা বেগম বললেন, আমাদের প্রেমের সঙ্গে কত সুন্দর মানিয়ে গেছে দেখেছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আল্লাহর বানানো জোড়া সব সময় সবার সেরা। অনুশ্রী বেগমও হাসলেন, কিন্তু তার মনে অজানা একটা ভয় বাসা বেঁধেছে। প্রেমের এই বিয়ে নিয়ে সাদমান শিকদার যে কি প্রতিক্রিয়া দেখাবেন সেটা ভেবেই ঘাম ছুটছে ওনার। প্রেম ধপাধপ পা ফেলে নিজের আর্ট গ্যালারিতে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবন এভাবে বদলে যাবে। তার জীবনের সাথে অতপ্রতভাবে আরও কেউ জড়িয়ে যাবে। প্রেমের এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। নিজের অজান্তেই চোখের কোণে জল জমে উঠল। সে শার্টের হাতা দিয়ে চোখ মুছে সামনে তাকালো। চোখ পড়ল দেওয়ালে টানানো পেন্টিংটার উপর। আবারও সব কিছু এলোমেলো হয়ে গেল প্রেমের। সে জলজলে চোখে তাকিয়ে রইল হলুদ ফর্সা বর্ণের হাস্য উজ্জ্বল মুখের প্রতিচ্ছবির দিকে। স্থির চোখে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পেন্টিংটার কাছে। ছবিটি কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে কাপা হাতটা ছুঁয়ে দিল ছবিটাতে। ধরে আসা গলায় ডাকল, চিত্রাঙ্গনা, আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর কখনো প্রেম তোমার ভালোবাসায় সাড়া দিতে পারবে না। তোমার জীবনের অদম্য সেই স্বপ্ন পূরণের পথে প্রেম আর তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর তোমার প্রেমের প্রেমিকা হয়ে ওঠা হবে না। শুধু এই জীবনের জন্য নয়, বরং আখিরাতের জন্য প্রেম শুধুই উষার হয়ে গেছে। তুমি বোধহয় আমার ভাগ্যেই ছিলে না চিত্রাঙ্গনা। না হলে আমার ভাইরাও তো ভালোবেসেছে। হয়তোবা ভালোবাসা পূর্ণতা পাবে না, হয়তোবা তীব্র বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ে মরতে হবে। সব জেনেও তারা মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, নিজেকে আটকাতে পারেনি। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি নিজের জীবনের সাথে বাজি ধরতে। তোমার 5টা বছরের পাগলামি চোখের সামনে দেখেও নিজেকে বিরত রেখেছিলাম ভালোবাসা থেকে। আমার কপালে আজকের দিনটা লেখা ছিল বলেই হয়তো তোমাকে ভালোবাসা থেকে বিরত ছিলাম। তখন যদি তোমার ভালোবাসায় সাড়া দিতাম, তবে আজ কি হতো, আমিও তোমার বড় ভাইয়ের মতো ধ্বংস হয়ে যেতাম। প্রেম আবারও নিজের চোখ মুছল। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ভেতরটা শান্ত করার চেষ্টা করলো। সত্যি কি একটুকু ভালোবাসেনি প্রেম? হয়তো বেসেছিল। সে আবারও ছবিটার দিকে তাকালো। আমাকে আর মনে রেখো না চিত্রা। জানি ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয়,
তবুও আমার আর কিছু করার নেই। আমি আর তোমার হব না কখনো। তাই আজ থেকে এই আহনাফ শিকদার প্রেম আর ভাববে না তোমায়। তোমার জন্য যদি মনে কিছু থেকেও থাকে তার সব আজ থেকে প্রেম ভুলে যাবে। প্রেম দ্রুত হাতে ছবিটা নামিয়ে উল্টে রাখলো আর ঠিক করলো যার ছবি তাকে দিয়ে দিবে। এটা আর নিজের কাছে রাখা যাবে না, কারণ সে কোনোভাবেই এক চুল পরিমাণও ঠকাতে চায় না উষাকে। এটা এখানে থাকলে এটা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে চিত্রার সেই পাগলামিগুলো যা প্রেম আর মনে করতে চায় না। সে এখন শুধুই উষার হয়ে থাকতে চায়। সে উষাকে দেখে যতটুকু বুঝেছে মেয়েটা একদম নিষ্পাপ, একদম সহজ সরল। তার জীবনে প্রেম ব্যতীত আর কোনো আপনজন নেই। সে কাউকে কথা দিয়েছে উষাকে আজীবন ভালো রাখবে, কোনো কষ্টই আর উষা পর্যন্ত পৌঁছাতে দিবে না। আর শিকদাররা কখনো তাদের কথার খেলাপ করে না, তাই আহনাব শিকদার প্রেম নিজের কথার খেলাপ করবে না। আজ থেকে সে তার সর্বোচ্চটা দিয়ে উষাকে ভালো রাখার চেষ্টা করবে, তার কোনো অবহেলা হতে দিবে না। প্রেম নিজের মনে তপ্ত অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে দিল, বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। অতঃপর চিত্রার ছবিটা ভালোভাবে র্যাপিং করে রেখে দিল। এখানেই সমাপ্ত হলো প্রেমের জীবনের চিত্রার আনাগোনা। প্রেরণা, পরি আর প্রিয় মিলে উষাকে পরির ঘরে নিয়ে এসেছে। পেছন পেছন তীরা, তরি, তন্ময় এসেছে। তাদের নতুন ভাবি এতই মিষ্টি দেখতে যে তাদের মনই ভরছে না। পরি উষাকে ঘরের সোফায় বসিয়ে দু হাতের আজলায় মুখ তুলে ধরে বলল, মাশাআল্লাহ ভাবি, আমার ভাইয়ের কপাল আছে, মানতেই হবে। তাই তো এত মিষ্টি ভাবি। অন্যের ভাগ্যে পড়তে পড়তে ঠিকই আমার ভাইয়ের ভাগ্যে পিছলে গেছে। সকলের ভিড় ঠেলে ছুটে এলো তন্ময়। উষার পাশে বসে শাড়ির আঁচল টেনে দিয়ে ডাকল, ছোট ভাবি। উষার চোখ ফিরিয়ে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় গালে হাত দিয়ে প্রিয় তার উদ্দেশ্যে বলল, প্রিয় আপু দেখে রাখো, প্রিয় আপু দেখে রেখো, আমি ঠিক এইরকমই একটা মেয়ে বিয়ে করব। তন্ময়ের কথায় লজ্জা পেল উষা। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, ছ্যা, তোকে কে বিয়ে করবে, দাঁতে পোকা ধরা কুমড়ো পটাশ। তন্ময়ের সেলফ কনফিডেন্স একটু দুর্বল হলো। সে বোনের দিকে তাকিয়ে ভাবলো, এরা কি তাকে একটু মোটিভেশন দিতে পারে না? তীরা উত্তেজিত কণ্ঠে বলল, আপুরা, তোমরা ভাবিকে নিয়ে পরে আসো, ওদিকে রাত বাড়ছে, ভাইয়ার বাসর ঘর সাজাতে হবে, সেদিকে খেয়াল আছে? বাসর ঘর কথাটা কানে আসতেই ঈষৎ কেঁপে উঠল উষা। প্রিয়তা ও পরিণীতাও প্রবল উচ্ছ্বাসিত হলো, তবে কিছু একটা মনে পড়তেই তাদের উৎসাহ নিভে গেল। প্রিয়তা একটু চিন্তিত কণ্ঠে বলল, আপু, এত রাতে কি তাজা ফুল পাওয়া যাবে? আর তাছাড়া এত রাতে ফুলের মার্কেটে গিয়ে ফুল আনা সম্ভব না, তাতে অনেক দেরি হয়ে যাবে। পরি কিছুক্ষণ ভাবলো। একটু চিন্তা ভাবনা করতেই তার ব্রেন 5G স্পিডে আইডিয়া বের করে ফেললো। একটু ভাব নিয়ে বলল, চিল গাইস, ফুলের জন্য ফুলের মার্কেটে যাওয়ার কি দরকার? আমাদের বাগানে যা ফুল আছে তা দিয়ে প্রতিদিনই বাসর করা যাবে। পরিণীতার কথায় সবাই অদ্ভুত চোখে তাকালো তার দিকে। লজ্জায় উষার মন চাচ্ছে মাটির নিচে ঢুকে পড়তে। পরি দেখলো সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই কেসে কথা কেটে দিতে বলল, এক্সপ্লেন দিলাম আর কি, তোরাও না সব দুষ্টু দুষ্টু কথা ভাবিস। ওদের কথার মধ্যে অরণ্য, সমুদ্র, পূর্ণতা আর ইনায়া এলো। প্রেম ভাই বউ নিয়ে এসেছে। এটা কানে আসতেই ইনায়া আর বাসায় বসে থাকতে পারেনি। তাদেরকে দেখে পরিণীতা বলল, ওয়াও, তোমরা চলে এসেছো, আজকে গ্রেট পার্টি হবে। প্রিয়তা তাড়া দিয়ে বলল, ওসব পরে, আগে বাসর ঘর সাজাতে হবে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে দুঃখিত কণ্ঠে বলল, তোমাদের জন্য বড় খারাপ লাগে আমার। তীরা দ্রুত বলল, কেন? অরণ্য 5 বালতি দুঃখ গলায় ঢেলে বলল, এই যে তোরা আমার বাসর ঘর সাজাতে পারছিস না, এটা তো তোদের অধিকার। কবে যে আমার বাসর ঘর সাজাবি? প্রিয়তা নাক সিটকে বলল, ছি, তোমাকে কে বিয়ে করবে? অরণ্য ভ্রুকুটি করে তাকালো বোনের দিকে। তার বোন কি তাকে অপমান করলো? কিন্তু এসব অপমান গায়ে মাখলো না। সে মুখ বাঁকিয়ে বলল, দেখবি দেখবি, সব ভাইয়ের থেকে আমার বউ বেশি সুন্দরী হবে। আবারও মুখ বাঁকালো প্রিয়তা। ওদের ভাই বোনদের খুনসুটি দেখে উষার মনের ভার কিছুটা হালকা হলো। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সবার দিকে। পরিণীতা অধৈর্য হয়ে বলল, হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আমি, প্রিয় আর ইনু এখানে ছোট ভাবিকে রেডি করিয়ে দিব।
পূর্ণ ফুলটা আর ছোট আপু গিয়ে কয়েক পদের সুগন্ধযুক্ত টাটকা ফুল তুলে নিয়ে আসো। তন্ময় আর তরিও লাফিয়ে উঠে বলল। আমরাও যাব। অরণ্য মুখ বাঁকিয়ে তন্ময়কে কোলে নিয়ে বলল। তুই আজীবন মানুষের বাসর ঘর দেখেই মরবি, এটা তোর বড় ভাইয়ের অভিশাপ। কিন্তু তন্ময় ওর কথার পাঁচ আনা গুরুত্ব দিল না। ওরা বেরিয়ে গেল ফুল তুলতে। প্রিয়তা উষাকে নিয়ে পরিণীতার ড্রেসিং টেবিলের সামনে বসালো। পরিণীতার নিজের ওয়ার্ড্রপ খুলে বেস্ট শাড়িটা সিলেক্ট করতে লাগলো। উষা তখন থেকে উসখুস করছে। প্রিয়তা সেটা লক্ষ্য করে বলল। কিছু কি হয়েছে ছোট ভাবি, কিছু বলতে চাও? উষা করুণ চোখে তাকালো প্রিয়তার দিকে, আমতা করে বলল। আসলে আপু, তুমি যদি কিছু মনে না করো, তোমার ফোনটা একটু দেবে প্লিজ? আমি আমার বড় আপুকে একটা ফোন করতে চাই। অবাক হলো প্রিয়তা, আশ্চর্য কণ্ঠে বলল। তোমার না কেউ নেই? উষা অস্থির হলো, কাপা কণ্ঠে বলল। উনি আমার চাচাতো বোন। প্রিয়তা অবাক চোখে দেখলো উষার অস্ত্রতা, নিজের ফোনটা এগিয়ে দিয়ে হেসে বলল। এভাবে বলছো কেন ভাবি? তুমি যখন যাকে ইচ্ছে তাকেই ফোন করবে, এতে কারো অনুমতি কেন নিতে হবে? উষা ফোনটা নিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। কাপা হাতে নাম্বার ডায়াল করতেই দেখলো নাম্বারটা অলরেডি সেফ। একটু অবাক হলো উষা, কিন্তু বিষয়টা অতটা গুরুত্ব না দিয়ে কল দিল সেই নাম্বারে। কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠেও ভেসে এলো। আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবা সীমানার বাহিরে রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। হতাশ হলো উষা। আরও কয়েকবার ফোন করে একই উত্তর পেল। প্রিয়তা দেখলো মেয়েটার চোখের পরিবর্তন। উষা প্রিয়তাকে ফোনটা ফেরত দিয়ে বলল। অনেক ধন্যবাদ আপু। প্রিয়তা হেসে উষার হাতে হাত রেখে বলল। চিন্তা করো না, একটু পর আবার করো, তখন নিশ্চয়ই ধরবেন। উষা মাথা নেড়ে সম্মতি জানালো। প্রিয়তা নিজের ফোনের স্ক্রিনে চোখ রাখতেই অবাক হলো। কল লিস্টের উপরে চিত্রা আপুর নামটা জ্বলজ্বল করছে। প্রিয়তা অবাক কণ্ঠে বলল। চিত্রা আপু তোমার বড় বোন হয়? উষা উপর নিচ মাথা নাড়ল। ঠিক তখনই পরিণীতা একটা সুন্দর সিঁদুর রঙা জামদানি নিয়ে হাজির হলো। প্রিয়তা আবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। চিত্রা আপু যদি তোমার বড় বোন হয়, তাহলে তোমার সাথে যখন এসব হচ্ছিল তখন চিত্রা আপু কোথায় ছিল? পরিণীতা ওদের কথোপকথন শুনে ভ্রু কুঁচকালো, আশ্চর্য কণ্ঠে প্রশ্ন করল। কি নিয়ে কথা হচ্ছে প্রিয়? প্রিয়তা কণ্ঠে অবাকত্ব ধরে রেখেই বলল। চিত্রা আপু নাকি ভাবির চাচাতো বোন। পরিও অবাক হলো, সন্দিহী কণ্ঠে বলল। চিত্রা আপু? তার মানে চিত্রা আপুর বাবা তোমাকে জোর করে ওই বৃদ্ধা লোকটার সঙ্গে বিয়ে দিয়েছিল? চোখে জল চলে এলো উষার। সে নতমুখে উপর নিচ মাথা নাড়ল। পরিণীতা আর প্রিয়তা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল উষার দিকে। তাদের বিশ্বাসই হচ্ছে না চিত্রা আপুর পরিবার এতটা জঘন্য। পরিণীতা আর প্রিয়তা একসাথে বলে উঠল। সিরিয়াসলি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল। চিত্রা আপুকে দেখে তো কোনোদিনও খারাপ মনে হয়নি। উষার সাথে সাথেই প্রতিবাদ করলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আপু অনেক ভালো, এতদিন দাদা দাদির সাথে আপুই তো আমাকে বাঁচিয়ে রেখেছিল। পরিণীতা আশ্চর্য কণ্ঠে বলল। তাহলে আজ এত কিছুর সময় চিত্রা আপু কোথায় ছিল? প্রিয়তা উৎকণ্ঠিত চোখে তাকালো। উষা আবার কান্না মিশ্রিত কণ্ঠে বলল। চিত্রা আপু তার নানা বাড়ি গিয়েছে 3 দিন আগে, আর এই সুযোগটাই বড় চাচু আর ছোট চাচু নিয়েছে। চিত্রা আপু থাকলে ওরা কোনোদিন পারতো না আমার সাথে এমনটা করতে। উষার চোখের পানি দেখে পরিণীতা আর প্রিয়তা ব্যথিত হলো। প্রিয়তা উষার চোখের পানি মুছে দিয়ে বলল। আর কান্না করো না ভাবি, এখন আর তোমার কান্নার দিন নেই। এখন তোমার জীবনে আমার ভাই আছে। অতীতে তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকলেও এখন আর সেসবের এক চুলও থাকবে না। হয়তো ভালো কিছু দেবেন বলেই আল্লাহ এত বছর তোমার পরীক্ষা নিয়েছেন, আর তোমার ধৈর্যে সন্তুষ্ট হয়ে আমার ভাইয়ের মতো একজনকে তোমার জীবনে পাঠিয়েছেন। উষা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। পরিণীতা দুষ্টু কণ্ঠে বলল। সত্যি বলো ভাবি, আমার ভাইকে তোমার পছন্দ হয়েছে তাই না? নিজের ভাই বলে বলছি না। আমার ভাইয়ের মতন এত কিউট আর চ্যামচিং ছেলে খুবই কম আছে। লজ্জা মিশ্রিত হাসলো উষা। সত্যি বলতে কবুল বলার পর মুহূর্তেই ওই মানুষটাকে যখন প্রথমবার দেখেছিল উষা, থমকে গিয়েছিল তার পুরো পৃথিবী। এই মানুষটা তার স্বামী, এটা বিশ্বাসই হচ্ছিল না।
ওই মানুষটার বাদামি চোখের সঙ্গে প্রথমবার দৃষ্টি বিনিময় হওয়ার মুহূর্ত মনে পড়লে এখনো গা কাটা দিয়ে উঠে উষার। উষাকে লজ্জা পেতে দেখে পরিণীতা, প্রিয়তা আর ইনায়া ঠোঁট চেপে হাসলো। ইনায়া এক চোখ টিপ দিয়ে বলল, এখনই সব লজ্জা পেয়ে গেলে হবে ভাবি, রাতের জন্য কিছু তুলে রাখো। পরিণীতা দুষ্টু কণ্ঠে বলল, বুঝলি প্রিয়, ভাবি ছোটদার সামনে এভাবে লজ্জা পেল, ছোটদার নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আরও দ্বিগুণ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল উষা। উষাকে আর লজ্জা পেতে না দিয়ে পরিণীতা তাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল শাড়ি পরাতে। ওরা চলে যেতেই প্রিয় তার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। চিত্রাপু উষার বড় বোন, এটা মনে হতেই বুকে ব্যথা ধরে গেল। আর কেউ না জানুক, প্রিয় তার ঠিকই জানে চিত্রা প্রেমের জন্য কতটা পাগল, প্রেমকে কতটা ভালোবাসে, কতটা চায়। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটা নিজের বোনের স্বামী হতে হলো। এই ব্যথা কিভাবে সহ্য করবে চিত্রা? প্রিয়তা চিত্রার আগাম ব্যথায় ব্যথিত হলো। এই ব্যথায় যে হৃদয়ের ঠিক কতটা পুড়ে তা তার চেয়ে ভালো আর কে জানে। শেষ পর্যন্ত চিত্রাও কি তার মতোই প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরবে? সাদমান শিকদারের মাথায় আগুন জ্বলছে। তিনি ঘরের সবকিছু এলোমেলো করে মেঝেতে বসে আছে। ওনার চোখ দুটো আগুনের গোলার মতো টকটক লাল। অনুশ্রী বেগম স্বামীর মাথায় বরফের টুকরো চেপে ধরে ভীতু কণ্ঠে বললেন, একটু মাথা ঠান্ডা করুন আপনি। সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন সাদমান শিকদার। হুঙ্কার দিয়ে বললেন, শান্ত হতে বলছো? আমি কিভাবে শান্ত হব বলো? কিভাবে শান্ত হব? তোমার ছোট ছেলে জাতপাতহীন একটা ফকিন্নি বাড়ির মেয়েকে আমার শিকদার বংশের বউ করে এনেছে। কোথাকার কোন রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করেছে। ছ্যা, আমার কি কোনো মান সম্মান নেই? আমার কুল মর্যাদা কোথায়? আমার বংশমর্যাদা কোথায়? সমাজে আমি কি মুখ দেখাবো? কি বলবো সবাইকে যে এক সাধারণ স্কুল মাস্টারের নাতনি সাদমান শিকদারের বৌমা? তোমার ছেলে কিভাবে পারলো আমার অনুমতি ছাড়া এত বড় কাজটা করতে? অনুশ্রী বেগম ভীতগ্রস্ত হলেন। তিনি স্বামীকে শান্ত করার চেষ্টা করলেন। ছোট ছেলে বুঝতে পারেনি। সাদমান শিকদার এবার আরো রেগে গেলেন। হিসিয়ে বললেন, তোমার 25 বছরের দামড়া ছেলে বিয়ে করে বউ আনলে বুঝেছো, আর কাকে বিয়ে করেছে সেটা বুঝে নাই। আমার বংশের মান সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাউকে দেইনি। এই সম্মানের জন্য যদি ছেলেকেও এই শেষ করে দিতে হয়, আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি ভালোভাবে জানো এই শিকদারের জন্য তাদের বংশমর্যাদার আগে কিচ্ছু নয়। অনুশ্রী বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন সাদমান শিকদার। অনুশ্রী বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। এই মিথ্যা অহংকারের জন্য একবার ওনার কোল খালি হয়েছে, আবার সেই একই অহংকারের জন্য তার আরেক সন্তানের দিকে হাত পড়ছে। আগের বার তিনি চুপ ছিলেন, কিন্তু এবার আর তিনি চুপ থাকবেন না। ওনার প্রেমের গায়ে একটা আঁচড়ের মূল্য সাদমান শিকদারকে খুব খারাপভাবে গুনতে হবে। রাত 12টা। পুষ্প সজ্জিত বিছানায় দুরু দুরু বুকে বসে আছে নববধূ। তার চোখে মুখে স্পষ্ট ভীতি আর আড়ষ্টতার ছাপ। তার এলোমেলো দৃষ্টি ঘরে সর্বোচ্চ বিচরণ করছে। আজ ঘরটাও নিজের রং বদলে ফেলেছে। প্রেমের সেই চেনা ঘরটা আর আগের মতো নেই। এখন তার সর্বত্রই অন্য ছোঁয়া। সাদা বেডশিটের উপর ছড়ানো লাল সাদা মিশ্রণের গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেক আঁকা। তার মধ্যে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে প্রেম প্লাস উষা লেখা। ঘরের সব লাইট অফ করে মেঝেতে বড় বড় কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। অন্ধকার রুমে মোমবাতির ঈষৎ আলোয় ঘরটা ভীষণ মোহনীয় লাগছে। উত্তর দিকের বিশাল খোলা জানালার গ্রিল গলিয়ে রূপালী চন্দ্রের আলো এসে ঘরের মেঝেতে পড়ছে। তবে এই পুরো আয়োজনের সবচেয়ে মোহনীয় উপাদানটি হলো বিছানার মধ্যমণি হয়ে বসা লাল শাড়িতে মোড়ানো নববধূ নিজেই। তার অনিন্দ্য সৌন্দর্যের রূপের ঝলকে শুধু ঘর নয়, পরিবেশটাও রূপ বদলে ফেলেছে। উষা একটু পর কি হবে সেই চিন্তায় এসির মধ্যেও দরদর করে ঘামছে। বুকের ভেতরের হৃদযন্ত্রগুলো ছলাৎ করছে। মনে হয় বেয়াদবটা এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে। উষা চোখ বন্ধ করে দাদির বলা কথাগুলো মনে মনে স্মরণ করে নিল। তবুও এই ঘরের মালিকের কথা ভাবে। অজানা শিহরণে উষার শরীরের সকল পশম দাঁড়িয়ে যাচ্ছে।
আরো কয়েক মিনিট পর ঘরের দরজা খোলার শব্দে কেঁপে উঠল উষা। বুকে তার এত জোরে ধরফর করছে যে মনে হচ্ছে সে হয়তো এখনই জ্ঞান হারাবে। উষা বুঝতে পারল দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করছে। উষা দাদির কথা মতো মনের সাহস জুগিয়ে বিছানা থেকে নেমে গেল। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো প্রেমের সামনে। প্রেম ভ্রু কুঁচকে তাকালো উষার দিকে। মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করলো। লাল রঙের জামদানিতে মেয়েটাকে মোমবাতির নরম আলোয় প্রেমের কাছে জীবন্ত পুতুল মনে হলো। প্রেমের ভাবনার মাঝে উষা প্রেমের পায়ে হাত দিয়ে সালাম করলো। উষাকে পায়ে হাত দিতে দেখে চমকে গেল প্রেম। সাথে সাথেই 2 কদম পিছিয়ে গেল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? উষা প্রেমের দিকে মুখ তুলে চাইল না, আবার এগিয়ে গিয়ে প্রেমের পাশ হলো। রিনরিন মিষ্টি কণ্ঠে ধীরে ধীরে বলল, দাদিমা বলে দিয়েছেন বিয়ের পর স্বামী মেয়েদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে সম্মানীয়। বাসর রাতে স্বামীর পা ধরে সালাম করে দোয়া চাইতে হয়, তাই আপনিও আমাকে দোয়া করে দিন। বাচ্চা বউয়ের শিশুসুলভ আচরণ দেখে নিজের অজান্তেই হেসে ফেলল প্রেম। নিজের হালাল স্ত্রীকে প্রথমবার স্পর্শ করে মাথায় হাত রেখে বলল, নাও, দোয়া করে দিলাম। এবারও উঠল না উষা। অসন্তুষ্ট কণ্ঠে বলল, এভাবে দোয়া করলে তো আল্লাহ অব্দি পৌঁছাবেই না। বউয়ের কথা শুনে অবাক হলো প্রেম। মনে মনে বলল, দোয়া করার কৌশলও আছে? কৌতূহল নিয়ে প্রশ্ন করল, তাহলে আর কিভাবে দোয়া করা যায়? উষা ততা পাখির মতো শেখানো বাণীগুলো গড়গড় করে বলতে লাগলো, দাদিমা বলে দিয়েছেন স্বামী যাতে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমি যেন সারা জীবন স্বামীর কথা শুনে চলতে পারি, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি। মেয়েটার সরলতা দেখে এবার খানিকটা শব্দ করে হাসলো প্রেম। না চাইতেও উষার দৃষ্টি চলে গেল প্রেমের পানে। প্রেম হাসলে প্রণয়ের মতো বাগালে টোল পড়ে। উষা দুনিয়া ভুলে ভ্যাবলার মতো হা করে চেয়ে রইল প্রেমের হাস্যোজ্জ্বল মুখের পানে। বুকের কথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো মনে মনে। পুরুষ মানুষ এত সুন্দর হয়, আমার নিজেরই তো নজর লেগে যাবে। প্রেম হেসে উষার মাথায় হাত রেখে বলল, তোমাকে দোয়া করে দিলাম। তুমি সৌভাগ্যবতী হও, স্বামী সোহাগিনী হও, সুসন্তানের জননী হও। উষা চোখ ফেরাতে পারল না প্রেমের দিক থেকে। এত সুন্দর করে গুছিয়ে কেউ কথা বলতে পারে জানা ছিল না উষার। প্রেম লক্ষ্য করলো উষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসি থেমে গেল প্রেমের। সে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, যেগুলো পড়ে আছো ওগুলো ছেড়ে ফ্রেশ হও, নফল নামাজ আদায় করব। উষা স্বামীর দিক থেকে টেনে হিস্টে দৃষ্টি নামালো। সম্মতি জানিয়ে প্রেমের ড্রেসিং টেবিলের টুলে গিয়ে বসলো। প্রেম ওয়ার্ড্রোব খুলে সাদা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা অনেকগুলো বড় বড় সোনার চুড়ির মধ্য থেকে 2টো করে 2 হাতে 4টা রেখে বাকিগুলো খুলে ফেলল। বাকি সব সাজসজ্জা ও তুলে ফেলল। কিন্তু গলার হার খুলতে গিয়ে বাঁধল বিপত্তি। হাড়ের সঙ্গে চুলের ক্লিপ বাজেভাবে আটকে। চুলে অতিরিক্ত টান লাগায় ব্যথায় চোখে পানি এলো উষার। প্রেম অজু করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উষা হাড় ধরে টানাটানি করছে। দেখেই বোঝা যাচ্ছে চুলের সঙ্গে বাজেভাবে ফেসে গেছে। প্রেম ধীর পায়ে এগিয়ে গেল উষার কাছে। আলতো হাতে চুল ও হাড়ের প্যাচ ছাড়াতে লাগলো। হঠাৎ প্রেমের স্পর্শ গলায় পেতেই গায়ের পশম দাঁড়িয়ে গেল উষার। লজ্জায় মাথা নুয়ে নিল। প্রেম যত্ন সহকারে গলার হাতটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এবার ধীরে ধীরে একটা একটা চুলের ক্লিপ খুলতে লাগলো। লজ্জায় আর আড়ষ্টতায় ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল উষা। প্রেমের হাতের স্পর্শ যতবার গলায় ঘাড়ে লাগছে ততবারই কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। প্রেম ভালোই অনুভব করলো উষার দেহের কম্পন, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। চুল থেকে শেষ ক্লিপটা খুলে নিতেই উষার দীঘল কালো কেশ রাশি প্রথমে কাঁধ, তারপর পিঠ, তারপর কোমর আর অবশেষে হাঁটু ছড়িয়ে গেল। এত বড় চুল দেখে অবাক চোখে চেয়ে রইল প্রেম। উষা ধীরে বসা থেকে উঠল। হাতে চুল পেঁচিয়ে খপা করতে করতে মৃদু কণ্ঠে বলল, আমি অজু করে আসি। অদ্ভুত চোখে তাকিয়েছিল প্রেম। সম্মতি জানিয়ে বলল, হুম। উষা চলে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যেই অজু করে বেরিয়ে এলো উষা। গালে গলায় লেগে থাকা জলবিন্দুগুলো হীরের মতো চকচক করছে। ঘরের সব লাইট অন করে দিল প্রেম।
আগে পিছে করে দুটো জায়নামাজ বিছিয়ে নিল দুজন সময় নিয়ে নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে উঠতে যেতে নিতেই উষা ডান হাতে চাপ ধরে আবারও বসিয়ে দিল প্রেম। চমকালো উষা। প্রেম তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো। স্বামীর দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল উষা। প্রেম সূরা পড়ে উষার সারা গায়ে ফু দিয়ে দিল। উষার দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল চোখে তাকালো। উষা মায়াবী চোখে অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে। প্রেম কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, এখন তোমাকে কিছু কথা বলবো, মনে রেখো আমরা যতদিন এই বাড়িতে থাকবো তুমি সেই কথাগুলো অবশ্যই মেনে চলবে। উষা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। প্রেম তার মায়াবী চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, তোমাকে এই বাড়িতে অনেকেই ভালোবাসা দেখাবে, কিন্তু ভুলেও সবার কথাই ভুলবে না, ভুলেও সবাইকে বিশ্বাস করবে না। তুমি আমার বউ, তোমার যখন যা লাগবে তুমি আমায় বলবে। তোমার স্বামী তার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। এই বাড়িতে যে তোমাকে যাই বলুক সব আমাকে বলবে। কেউ যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় তাহলে তো অবশ্যই বলবে। আর মনে রাখবে, মানুষ যতটা ভালো মানুষই দেখায় তারা আসলে এতটা ভালো হয় না। তুমি আমার বউ, আমার দায়িত্ব। উষা বাকরুদ্ধ চোখে তাকিয়ে শুনছিল প্রেমের কথা। প্রেমের মুখে আমার বউ শব্দটা উষার কলিজায় লাগলো। প্রেম আবার বলল, যা বললাম মনে থাকবে তো? উষা নাজুক হেসে উপরে নিচে মাথা ঝাঁকালো। স্নিগ্ধ হাসলো প্রেম। কোমল কণ্ঠে বলল, যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুমানোর কথা শুনে উষা একটু চঞ্চল হয়ে উঠল। উষাকে ঠায় বসে হাত কসলাতে দেখে ভ্রু কুঁচকালো প্রেম। কপালে ভাঁজ ফেলে বলল, কি? উষা আমতামতা করে বলল, কোথায় ঘুমাবো? আশ্চর্য হলো প্রেম। আশ্চর্যজনিত কণ্ঠে বলল, এত বড় খাট থাকতে কোথায় ঘুমাবে? উষা বোকা চোখে তাকালো, অবুঝ কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? প্রেম এবার হাত ভাঁজ করে তাকালো উষার দিকে। আচমকাই উষার দিকে একটু ঝুঁকে গেল প্রেম। প্রেমকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল উষা। প্রেম উষার একদম কাছে গিয়ে উষার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। স্লো ভয়েসে বলল,